কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। বিষয় সোনার বাংলা, 1-3-1966। ঠাকুর এখানে একটা গল্পের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ঠাকুর বলছেন, বেলা 10:30, প্লেন সবে দমদম এয়ারপোর্টে এসে থেমেছে। বিদেশি বন্ধুর অভ্যর্থনার ব্যবস্থা সমূহ করা হয়েছে, ত্রুটি যাতে না হয়। ভিআইপি রাস্তা দিয়ে গাড়ি ছুটেছে। সময়ের অযথা অপব্যয় না করে কাজ সমাধা করতে এ রাস্তার নাকি তুলনা নেই। বাহ, বেশ সুন্দর রাস্তা বানিয়েছে দেখছি। বন্ধুর মুখে স্মিত হাস্য। হ্যাঁ, আর সময় নষ্ট করতে হয় না। কলকাতা পৌঁছতে এখন আর দেরি হয় না। 8 ঘন্টার মধ্যেই শহরের মাঝখানে পৌঁছানো যায়। তা বেশ। যাক, আমার কথা রাখতে পেরেছি এবার। ভারতের প্রায় সব শহরগুলিই ঘুরেছি, এবার তোমাদের কলকাতা দেখা হয়ে গেলেই ব্যাস। আর কতদিন তুমি এদেশে থাকবে? এই তো সবে 1.5 বছর হলো। আমার 3 বছরের কন্ট্রাক্ট। দেশটাকে ভালোবেসে ফেলেছি, ফিরে যেতে কষ্ট হবে। যাই বলো, দিল্লি জায়গাটা বেশ ভালো, কোনো কিছুরই অভাব নেই। কলকাতায় এসে একটা কথা মনে হচ্ছে, এয়ারপোর্ট থেকেই দেখছি যে কলকাতায় তোমরা প্রাদেশিকতায় বিশ্বাস করো না, তোমরা বেশ উদারচিত্ত। হ্যাঁ, বাঙালিদের উদারচিত্ত বলে সুনাম আছে। কলকাতায় আমরা সব প্রদেশের লোককেই সমান সুযোগ দিই, কেউ আমাদের বদনাম করতে পারবে না। সত্যি, তোমাদের প্রশংসা না করে থাকতে পারছি না। তোমরা অবাঙালিকে সমাদর করে রেখেছ। রাস্তায় তো দেখছি বাঙালিদের চেয়ে অবাঙালি বেশি। ট্যাক্সি চালায় শিখেরা, রিক্সা চালক মুটে তো মনে হলো অবাঙালি। শহরে পৌঁছে গেছে, 2-3 মিনিটের মধ্যেই গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে গিয়ে থামবে। বিলেতে একসঙ্গে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়তো, আজ বন্ধু বিশেষজ্ঞ হয়ে ভারতবর্ষে এসেছে। আচ্ছা, তোমাকে দেখছি বেয়ারা, মুটে, মজুর সবার সঙ্গে হিন্দি কথা বলতে। কলকাতায় তোমরা কি হিন্দিকে রাষ্ট্রভাষা বলে মেনে নিয়েছো? বিলেতে তো দেখতাম তোমরা 2 জন বাঙালি একত্র হলে আমাদের কথা ভুলে যেতে, অনর্গল বাংলা ভাষায় কথা বলে যেতে। তোমার হলো কি? বেয়ারা, মুটে, মজুর, নিম্ন শ্রেণীর প্রায় সবাই অবাঙালি। এরা হয় উড়িয়া, না হয় হিন্দুস্তানি। বাংলা এরা ঠিক বোঝে না, কাজেই ওদের সঙ্গে হিন্দি না বলে উপায় কি? এই হোটেলটাও কি ভিনদেশীয় হোটেল নাকি? কলকাতার প্রায় সব হোটেল রেস্টুরেন্টই পাঞ্জাবি, সিন্ধি, মারোয়ারিদের হাতে। বাঙালি হোটেল আছে কয়েকটা, তবে সেগুলো ঠিক থাকবার উপযুক্ত নয়। লাঞ্চের পর বিদেশি বন্ধুকে নিয়ে কলকাতা সফরে গাড়ি বের হলো। বন্ধু ভালো করে শহরটা দেখতে চান। শুধু দ্রষ্টব্য স্থানগুলি দেখেই সে খুশি নয়, শহরটাকে ভালো করে দেখতে চায়, জানতে চায় কলকাতায় বিদেশিরা এতকাল এত প্রশংসা করত কেন। একে বেঁকে গাড়ি চলল শহরের নানা এলাকা দিয়ে। সুদূর রাজস্থান, গুজরাট থেকে
এসে দেখছি এরা বেশ চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। হিম্মত আছে বলতে হবে। দোকানগুলো যে প্রায় অবাঙালির হাতে। আরে পাঞ্জাবিরাও তো ব্যবসা করছে এখানে। হ্যাঁ, মারোয়ারি গুজরাটির হাতেই এখানে প্রায় সমস্ত ব্যবসা বাণিজ্য। ব্যবসা ওদের রক্তের মধ্যেই। আসে লোটা কম্বল নিয়ে কোনো মতে দিন গুজরায়, ফিরি করতে শুরু করে, তারপর দোকান হেঁকে বসে। শহরের কেন, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য ওরাই চালায়। তাহলে তোমরা যতই ভিনদেশিদের হাতে ছেড়ে দিয়েছ দেখছি, শিল্প বাণিজ্য সবই ওদের হাতে। আচ্ছা, এই যে বিরাট বিরাট বাড়িগুলো, এগুলিও কি ওদের? হ্যাঁ, পয়সা তো এখন ব্যবসা বাণিজ্যে, কাজেই জমি জায়গা বাড়ি ওরাই বেশি করতে পারে। তোমরা এটা বরদাস্ত করতে পারো? ব্যবসা বাণিজ্য ভিনদেশিদের হাতে যাওয়া মানে অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের বিশেষ আধিপত্য নেই। আরে আরে, ওই লুঙ্গি পরা লোকগুলো মাদ্রাজি নয়? পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। ওরা কি করছে এখানে? বেড়াতে এসেছে বোধহয়। না, কলকাতা শহরে অনেক দক্ষিণ ভারতীয় আছে, বেশিরভাগই অফিসে চাকরি করে। আচ্ছা, তবে বাংলাদেশের অধিবাসীরা কি করে? ব্যবসা বাণিজ্যে তাদের প্রবেশ বন্ধ। চাকরিতেও পরদেশি এসে আধিপত্য করছে। আমার জানতে ইচ্ছে করে, বাঙালিদের ভাত জোটে কোথা থেকে? দেখছি তুমি সমস্যাটা ঠিক ধরে ফেলেছ। বাঙালিরা ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা করতে পারে না। পরদেশিদের কাছে প্রতি পদেই মার খাচ্ছে। চাকরি করা ছাড়া আর বিশেষ কোনো উপায় নেই। কিন্তু চাকরি বা পাবে কী করে? অবশ্য এক সরকারি চাকরি ছাড়া। ফ্যাক্টরি, কমার্শিয়াল ফার্ম সবই তো পরদেশিদের হাতে। তারা কি আর নিজেদের লোক ছেড়ে বাঙালিদের কাজ দেবে? তোমাদের শতকরা কিছু সংখ্যক বাংলার নিজস্ব অধিবাসীদের নিযুক্ত করতে হবে। না, সেরকম কোনো আইন নেই। তবে তো দেশের লোকদের চাকরি পাওয়াই মুশকিল। এতক্ষণে বুঝতে পারছি বাংলাদেশে এত দুঃখ দুর্দশা কেন। গাড়ি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কাছে এসে পড়ল। সেদিনকার ঘটনাপঞ্জিতে শুধু ইনস্টিটিউট দেখা নয়, তারপর শহরের দর্শনীয় স্থানগুলি দেখে সন্ধ্যাবেলা বন্ধুর বাড়িতে ডিনারের নেমন্তন্ন। সারাদিন ঘুরে ঘুরে কলকাতা শহর দেখা হলো। তারপর মুলা রোজে রেস্টুরেন্টে সারা হলো চায়ের পর্ব। রেস্টুরেন্টগুলোতে ঢুকলে মনে হয় ইউরোপের কোনো শহরে এসেছি। ভিড় তো বেশ হয়। কলকাতায় একটা কসমোপলিটন হাওয়া আছে। তা ঠিক, শহরের এই বিশ্বজনীন চেহারা আমরা ছোটোবেলা থেকে দেখতে অভ্যস্ত। তাই বোধহয় আমাদের জাতীয় চরিত্রে এত উদারতা। সত্যি, তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কোনোদিনও সিরিয়াসলি দেশের কথা ভাবিনি। বিদেশি বন্ধুর প্রশ্নে ওর চেতনা জেগে ওঠে। অনেকবার সাময়িকভাবে কথাটা মনে হয়েছে বটে, কিন্তু কলকাতা শহরটা ক্রমশ বাঙালির হাত থেকে চলে যাচ্ছে যে, এই চিন্তাকে কোনোদিনও সে গুরুত্ব দেয়নি। সবসময় মনে আশা ছিল যে বাংলাদেশকে কেউ চেপে রাখতে পারবে না। আবার হয়তো কিছুদিনের মধ্যে বাংলার বাঙালি তার আসন পুনরুদ্ধার করবে। সন্ধে হয়ে গেছে, বন্ধুকে নিউ মার্কেটটা দেখিয়ে নিয়ে বাড়ি যাবে। গিন্নি নানা পদ রেঁধে হয়তো তৈরি হয়ে বসে থাকবে। বন্ধুর অভ্যর্থনার ত্রুটি হলে চলবে না। বাহ, তোমাদের মার্কেটটা সত্যি বিলিতি কায়দায় গড়া। দিল্লিতে এরকম একটা থাকলে ভারী সুবিধা হতো। আরে তোমরা তো জানি বিদেশি আমদানি বন্ধ করেছো। এখানে তো দেখছি অনেক বিলিতি জিনিস রয়েছে। না, কতগুলি জিনিস এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে। অবশ্য বিদেশি জিনিসও চেষ্টা করলে বেশ কিছু পাওয়া যায় এখানে। বোধহয় লুকিয়ে চুরিয়ে আনে। বন্ধু কয়েকটা জিনিসের দর করলো, দু একটা ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনলো। চলো ভাই, এবার প্রায় সবই তো দেখা হলো একরকম। কিন্তু আবার আমার সেই একই কথা মনে হচ্ছে, এটা কলকাতার নিউ মার্কেট না হয়ে দিল্লির নিউ মার্কেট হলে কোনো আগন্তুকই আশ্চর্য হতো না। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল আমি দিল্লিতেই ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তা ঠিক। পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুরা এসে বাঙালিদের এসব ব্যবসা থেকেও গুটিয়ে নিচ্ছে। বাঙালিরা ক্রমশই পিছিয়ে যাচ্ছে। গাড়ি চলেছে রাসবিহারী এভিনিউ দিয়ে বাড়ির দিকে।
বন্ধু ঔৎসুক্য ভরা জানলা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন আর মাঝে মাঝে দু একটি প্রশ্ন করে চলেছেন। স্ত্রী নিচে নেমে এসেছেন, বন্ধুকে সমাদরে অভ্যর্থনা করে বসার ঘরে নিয়ে গেলেন। শিষ্টাচারের পালা শেষ হলো, শুরু হলো অতীত দিনের কথা। স্বামী স্ত্রী দুইজনেই একসঙ্গে বিলেতে ছিলেন, সেখানেও তাদের বাড়িতে বন্ধু দু একবার এসেছে। আজ শুধু পরিবেশ ভিন্ন। আচ্ছা রমা, তোমরা এখানে সময় কাটাও কি করে? ক্লাব টাব আছে বোধ হয়, বন্ধু জিজ্ঞেস করে। হ্যাঁ, ক্লাব আছে অনেক, তবে ঠিক মনের মতো নয়। তাই ক্লাবটাকে আমরা যতটা পারি এড়িয়ে চলতে চেষ্টা করি। বাঙালিরা বেশি ক্লাবটাকে পছন্দ করে না, আর অবাঙালি দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের ঠিক মেলে না। তাহলে তো তোমাদের একা বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। না, তা ঠিক নয়। বাড়ির কাজ করে যখনই সময় পাই বেরিয়ে পড়ি বন্ধুদের বাড়ি। তারপর সিনেমা, মিউজিক্যাল ফাংশন তো আছেই। মাঝে মাঝে ওর অফিসের পার্টি থাকে, কাজেই বিশ্রাম করবার সুযোগ বিশেষ পাওয়া যায় না। আচ্ছা, আমি তো দেখছি তোমাদের বাঙালি পাড়ায়ও অবাঙালিতে ভরে গেছে। তোমার কর্তাকে এই কথাই বলছিলাম। তোমরাও কি শহরের এই বিশ্বজনীনতা ভালো লাগে? বিদেশিদের আমার খারাপ লাগে না, আর তারা তো অল্প দিনের জন্য আসে, তাদের সৌজন্যবোধও আছে। আমি অবশ্য প্রাদেশিকতা পছন্দ করি না, তবু একটা সীমা আছে। কর্তাকে তো মাঝে মাঝে বলি, তোমার শুধু উদারতার দোহাই দিয়ে চোখ বুজে বসে থাকো। এদিকে দেশ যে ভিনদেশিতে ভরে গেল, হাটে বাজারে যেখানেই যাই গিজগিজ করছে অবাঙালি। বাঙালির দেখা পাওয়া দায়। সবচেয়ে মজা হচ্ছে আমাদের দেশে বসে আমাদেরই চোখ রাঙায়, আমাদের খাবার খেয়ে আমাদের মুখে বিষ তুলে দেয়, আবার নির্বিবাদে আমরা সেই ভেজাল খেয়ে যাই। ওদের কাছ থেকে সৌজন্য প্রত্যাশা করা বিড়ম্বনা। আচ্ছা রমা, এরকম কি চিরকালই ছিল, না ইদানিং এই অন্তঃপ্রবাহটা বেড়ে চলেছে? তোমার বন্ধুকেই জিজ্ঞেস করো, উনিও তো ইকোনমিস্ট। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি তো সবাইকে বোঝাতে চেষ্টা করেছি। না, তোমার মুখ থেকেই শুনি, তোমার কর্তার কথা আগেই শুনেছি। আমার তো মনে হয় দিনকে দিন অন্যান্য প্রদেশের অধিবাসীরা এসে আমাদের এখানে কায়েমি সত্ত্ব গড়ে তুলছে। আগে কলকাতা ছিল বাঙালিদের, এখন বাঙালিরাই মনে হয় অনুপ্রবেশকারী। আমাদের সব কিছু দখল করে বসছে। ব্যবসা বাণিজ্য তো অনেক দিন হাত থেকে গেছে। এখন বাড়ি ঘরদোর, চাকরি বাকরি, জায়গা জমি মায় স্বাধীনভাবে নিজের দেশে ঘুরে বেড়াবার অধিকারটুও খেতে চলেছে। সেদিন লাল বাহাদুর শাস্ত্রীর মিটিংয়ে গিয়েছিলাম। ময়দানে বিরাট জনতার সমাবেশ হয়েছিল। আমাদের পাড়ার মহিলা সমিতির কয়েকজন মিলে লাল বাহাদুর শাস্ত্রীকে দেখতে গেলুম। লাখ লাখ লোকের মধ্যে বাঙালি খুঁজে পাওয়ার দায়। অতি কষ্টে ভিড় বাঁচিয়ে এগোলাম, কিন্তু অবাঙালির সৌজন্যবোধের এত অভাব যে শেষ পর্যন্ত পুলিশ অফিসারদের সাহায্য নিতে হলো। তুমিই বলো, ইংল্যান্ডে যদি আইরিশ, স্কটিশ আর ওয়েলসের লোকেরা সব হস্তগত করে নেয় আর তোমাদের ওপর আধিপত্য করে, তোমার কেমন লাগবে? তা ঠিক, ভালো লাগবার কথা নয়। ইংলিশম্যানরা এটা সহ্য করবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। শুধু তাই নয়, আমাদের দেশে নাকি খাবারের অভাব, দুর্ভিক্ষের উপক্রম হয়েছে, রেশনিং হয়ে গেছে। অন্যান্য প্রদেশগুলোতে তো খাবার ঠিকই আছে। সবচেয়ে মজা কি জানো, আমাদের আশেপাশের বাড়তি প্রদেশগুলি আমাদের খাবার পাঠাতে নারাজ, অথচ লোক পাঠানোর বেলায় খুব পটু। আরে বেশ মজা খবর তো, এটা তো আমার জানা ছিল না। তোমরা বিশেষজ্ঞ হয়ে এসেছো, তাই তোমাকে বলছি বিহিত করা প্রয়োজন। বেশ কথা, বাঙালিদের না হয় খাবার নাই বা দিলে, তোমাদের প্রদেশের যেসব লোক আছে তাদের জন্য খাবার দেবে না কেন? বাংলাদেশের ঘাড়ের উপর বসে তাদের খাবার খেয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করবে, এ কোন দেশি কথা? হয় তোমাদের দেশের লোকেদের বাংলা থেকে সরিয়ে নাও, আর না হয় তাদের জন্য খাবার পাঠাও। আমরা কেন আমাদের ক্ষুধার অন্ন ভিনদেশীদের মুখে তুলে দেব, আর নিজেদের ছেলে মেয়েদের অভুক্ত রেখে বসে বসে চোখের জল ফেলব? তোমার কথা আমি ফেলতে পারছি না রমা। তোমরা সত্যিই খুব কষ্টে আছো দেখছি। বেয়ারা এসে খবর দিল,
খাবার প্রস্তুত, টেবিল ইংরেজি কায়দায় সাজানো, নানা রকমের খাবার করা হয়েছে। বিদেশি বন্ধুর চোখে প্রশংসার দৃষ্টি। রমা, ভারী সুন্দর আয়োজন করেছো তো দেখছি। তোমার কাছ থেকে তারিফ পাওয়া আমার নিতান্ত সৌভাগ্যের কথা। আমাদের দেশে আজ তুমি প্রথম এসেছো। ভেবেছিলাম আমাদের দেশি খাবার খাওয়াবো, কিন্তু কি করব, উপায় নেই। রেশনে মোটা মোটা চাল দেয়, ভালো ময়দা পাওয়া যায় না, মাখনেও ভেজাল। ঘির কথা তো বাদই দিলাম। অথচ রাগ কেন হয় জানো? ওদের কোনো অভাব নেই। সেদিন এক মারোয়ারির বাড়িতে একটা পার্টি ছিল, একেবারে সবচেয়ে সেরা চালের পোলাও করেছিল, খাঁটি ঘিয়ের স্বাদও পেলাম। ভিনদেশি হয়ে ওরা এসব পায় কোথায়? আমরা এই দেশের লোক, আমরা হাতড়ে বেড়াচ্ছি। দুঃখ করো না রমা, তোমাদের দুর্দশা বেশি দিন নাও থাকতে পারে। তা বোধহয় ঠিকই বলেছ। আমাদের অস্তিত্ব লোপ পেয়ে গেলে আর আমাদের দুর্দশার প্রশ্ন উঠবে না। স্বাধীনতা পাওয়ার আগে শুনেছিলাম কলকাতাকে ইন্টারন্যাশনাল সিটি করবার একটা চেষ্টা হচ্ছে, বিদেশিদের যেটা করতে দেওয়া হয়নি। আমার কি মনে হয় জানো, দেশীয়রা চেষ্টা করছে কলকাতাকে, শুধু কলকাতাকে কেন, সমস্ত বাংলাদেশকে ভাগ বাটরা করে নিতে। একটু একটু করে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের পঙ্গু করে ফেলেছে। আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব নিয়ে নিচ্ছে। আমাদের খাবারের দিকেও হাত বাড়িয়েছে। ওদের হাতে আমাদের প্রাণবায়ু, যে দিকে চালাবে আমাদের চলতে হবে। বড়াই করতে পারি, কিন্তু প্রতিকার করবার আমাদের কোনো সাধ্যই নেই। তোমাকে বলতে বাধা নেই, আমি দেখতে পাচ্ছি যে একদিন বাংলাদেশের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। আশেপাশের প্রদেশগুলি একটু একটু সব নিয়ে নেবে, আমরা শুধু চুপ করে হতবম্বের মতো দেখব। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।